প্রতিটি গল্পেরই একটা দরজা থাকে, যেটা খুললেই বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়। যেখানে প্রতিটি গল্পই বাস্তবের মুখোশে লুকিয়ে থাকা দুঃস্বপ্ন। স্বাগতম গল্পের জাদুঘরে, যেখানে গল্প নয়, অভিজ্ঞতা বাঁচে। হরর, ক্রাইম, থ্রিলার, অ্যাডভেঞ্চার, সব রকমের জাদু আছে এই ঘরে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে তৈরি তো? চলুন শুরু করি আমাদের এই নতুন যাত্রা। উত্তরবঙ্গের এক পরিত্যক্ত মানসিক হাসপাতালের হারিমকর এক কাহিনী। রুম নম্বর 11। নবীন ডাক্তার সুমিতের যুক্তিবাদী মন যখন এক অলৌকিক অশরীরী সত্তার মুখোমুখি হয়, তখন বিজ্ঞান আর কুসংস্কারের মাঝে সীমারেখাটা মুছে যায়। কী লুকিয়ে আছে সেই বদ্ধ ঘরের অট্টহাসির আড়ালে? জানতে হলে শেষ পর্যন্ত গল্পটি শুনুন। কলমে অনিক চক্রবর্তী, আর গল্প পাঠে আমি, পল্লব হাজরা। গভীর রাতের শেষ প্রহর তখন। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল সুমিত। পাশেই তার স্ত্রী মণিমালা গভীর তন্দ্রায় শুয়েছিল। কিন্তু সুমিতের শরীর জুড়ে যেন একটা শিহরণ খেলে যাচ্ছিল। সে বারবার নিঃশ্বাস ফেলছিল। তার হাতটা জলের বোতল খোঁজার জন্য এদিক ওদিক হাতড়াচ্ছিল। চোখ তখনও বন্ধই ছিল, তবু সে কেমন যেন ঘোরের মধ্যে ছিল। বারবার নড়াচড়ায় তার স্ত্রী মণিমালার ঘুম ভাঙল। আড়ষ্ট কণ্ঠে সে বলল, কি গো, এত নড়াচড়া করছো কেন? কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর এলো না। তার জায়গায় একটা গোঙানির শব্দ কানে এলো। সেই গোঙানি শুনে মণিমালার বুকটা ধড়াস করে উঠল। সে দেখল জানলা দিয়ে ম্লান চাঁদের আলো ভেসে আসছে, আর পর্দাটা ঠান্ডা বাতাসের ঝাপটায় ধীরে ধীরে দুলছে। শেষ রাতে ম্লান জ্যোৎস্নায় কিরণ সুমিতের মুখে এসে পড়েছে। আর সেই আলোয় মণিমালা দেখতে পেল সুমিতের মুখে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। তার গলা থেকে আসছে বিকৃত স্বর। সে সুইচ চালিয়ে আলো জ্বালাতে যাবে, সেই সময় দেখলো লোডশেডিং হয়েছে। আর এদিকে ক্রমেই সেই বিকৃত স্বরটা বাড়ছে। ততক্ষণে মণিমালার ঘুম উড়ে গেছে। সে একটি হ্যারিকেন জ্বালিয়ে টেবিলের ওপর রাখলো। তারপর দুই হাত দিয়ে স্বামীকে ধাক্কা দিয়ে উঠিয়ে বলল, ওগো, কি হলো তোমার? এরকম শব্দ করছো কেন? এপাশ ফিরে সুমিত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্ত্রীর একটা হাত শক্ত করে ধরে ফেলল আর বলতে লাগলো, ও আসছে, ও আসছে। আমাকে কাচের ঘরে বন্দি করে রেখো না, আমার ভয় করছে, আমাকে ছেড়ে দাও। আর উপায় না দেখে মণিমালা গ্লাসের জল আঁচলায় নিয়ে সুমিতের মুখে ছিটাতে লাগলো। ঠান্ডা জলের ঝাপটা অবিরামভাবে পড়তে থাকায় সুমিতের চেতনা ফিরে এলো। সে দেখল মণিমালা উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সুমিত ক্ষীণ কণ্ঠে বলল, আমি আমি কোথায়? কে এসেছিল এখানে? সুমিত এবার গলাটা ধরে দেখল, আর সঙ্গে সঙ্গে তার শরীরটা শিউরে উঠল। সে অনুভব করল সেই স্পর্শটাই যেন এখনো তার গলায় লেগে আছে। আর মনে পড়ে গেল আজ থেকে 20 বছর আগের জীবনে এক ভয়ঙ্কর অধ্যায়, যা সে চেষ্টা করেও এখনো ভুলতে পারেনি। সে ধাতস্থ হয়ে ওঠায় জানলার কাছে গিয়ে সিগারেট ধরালো। দুটো টান দিয়ে ধোঁয়া ছাড়লো। এবার মণিমালা অধৈর্য হয়ে কাছে এসে পিছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে মুখটা তার পিঠে ঠেকিয়ে কাতর কণ্ঠে বলল, ওগো, বলো না গো আমাকে। আজকে কিন্তু আমি আর না শুনবো না। তোমাকে বলতেই হবে যে তুমি মাঝে মাঝে এরকম শব্দ করে ওঠো কেন। বলো না গো। সিগারেটে আরেকটা টান দিয়ে সুমিত বলল, মণি, আমার জীবনের এই ভয়ঙ্কর বৃত্তান্ত আর মনে করিয়ে দিও না। আমি ওই জীবন ছেড়ে এসে এখানে শান্তিতে আমার কাজে মন দিতে চাই। আর তার থেকেও বড় কথা,
এই স্বপ্নটা আমি মাঝে মধ্যে দেখি, আর সে যেন আমাকে মনে করিয়ে দেয় যে সে এখনও আমার উপরে নজর রেখেছে। তাই নাকি? ঠিক আছে, তুমি বলো। আর যত রাতই হোক তুমি বলো, আমি শুনবো গল্পটা। সিগারেটে কয়েক টানে প্রায় শেষ করে সে বিছানায় এসে বসে পড়ল। তারপর বলতে শুরু করলো। আমার জীবনের আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। আমি তখন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি শেষ করেছি। আমার সবচেয়ে প্রিয় বিষয় ছিল মনোরোগবিদ্যা। সেটা সফলতার সাথে শেষ করলাম, এমডিও কমপ্লিট করলাম। এবার আমাকে সরকারি বা বেসরকারি কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে দেবেন বলে আমার সিনিয়র প্রফেসর কথা দিয়েছিলেন। যেদিন পরীক্ষার ফল হাতে নিয়ে পাশ করে তার কেবিনে সন্ধেবেলায় দেখা করতে গেলাম, তিনি আমাকে অনেক শুভেচ্ছা জানিয়ে বললেন, তুমি, আমার অধ্যাপনা জীবনে অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি, কিন্তু তোমার মতো এমন মেধাবী ছাত্র খুব কম পেয়েছি। ঠিক করলে কোথায় কাজ করবে? একটা অ্যাসাইলাম আছে, যদি সেখানে যেতে চাও তোমাকে পাঠানোর ব্যবস্থা করব। জায়গাটা কোথায় স্যার? উত্তরবঙ্গের দিকে, সরকারি মানসিক হাসপাতাল। সেখানে গেলে তোমার অনুশীলন বেশ ভালো হবে। যাবে তুমি? হ্যাঁ স্যার, আপনি ব্যবস্থা করুন, আমার যেতে আপত্তি নেই। পিছুটানও নেই তেমন, আর নিরিবিলিতে থাকলে কাজও ভালো হবে। কলকাতার ব্যস্ততায় কাজটা করাটা বেশ কষ্টকর। ঠিক আছে, তোমার নাম বলে দিচ্ছি। জায়গাটা খুবই নিরিবিলি, সন্ধ্যের পরে নিরাপত্তা তোমার ভালো লাগবে। থাকার ব্যবস্থাও আছে, ডাক্তারদের জন্য আলাদা কোয়ার্টার আছে। নিশ্চিন্তে থেকো, কাজ করো, অভিজ্ঞতা বাড়বে। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসায় ফিরলাম। সরকারি চাকরি ভেবে বেশ মন ভালো ছিল। মাইনেপত্র বেশ। 1 সপ্তাহ পরে চিঠি এলো। স্যার ফোন করে বললেন, সুমিত, এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা নিয়ে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে মিস্টার অবিনাশ সামন্তের সঙ্গে দেখা করবে। সপ্তাহ দুয়ের মধ্যেই জয়েন করতে হবে, প্রস্তুতি নাও। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপর? মণিমালা জিজ্ঞেস করলো। সুমিত আবার বলল, যে মাসে আমি সেখানে গেলাম সেটা ছিল এপ্রিল, আর 15ই এপ্রিল ছিল আমার জন্মদিন। চাকরি পাওয়ার কথা জানতে মা খুশিও হলেন, আবার একটু দুঃখও পেলেন। আমার কাঁধে হাত রেখে বললেন, খোকা, তুই এত দূরে চলে যাবি? ভাবতেই কষ্ট হচ্ছে যে তোকে ছাড়া এতদিন থাকতে হবে। তবু আটকাবো না। 5 দিন পর তো তোর জন্মদিন। ওই দিনটা একটু ঘটা করেই পালন করব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ডেকে চাকরি পাওয়ার আনন্দটা একটু উদযাপন করব। 5 দিন পরে আমার জন্মদিন বেশ ঘটা করে হলো। মনে হয়েছিল এইখানে গেলে গয়ে ফিরবো কে জানে। অনেক বন্ধু এসেছিল। সন্ধ্যের পর তাদের সঙ্গে ছাদে সিগারেট খাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার বন্ধু সমরেশ বলল, কি রে, তুই আর জায়গা পেলি না, তাই বলে সোজা চলে যাবি উত্তরবঙ্গ? সেখানে গিয়ে জঙ্গল ছাড়া আর কি পাবি শুনি? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুই যদি আমার কথা শুনিস তাহলে এখনই যাওয়াটা বাতিল করে শহর কলকাতার বুকেই না হয় কিছু একটা খুঁজে নে। অনেক নার্সিংহোম থেকে শুরু করে হাসপাতাল আছে, সেখানেই লেগে পড়। বিন্দু এসে তাকে থামিয়ে দিয়ে বললাম, না ভাই, ওটা আর হবে না। সব কিছু প্রস্তুত হয়ে গেছে, আর শুধু তাই নয়, টিকিট কেটে নিয়েছি যাবো বলে। দেখি না কী নতুন অভিজ্ঞতা হয়। আর তার থেকেও বড় কথা, নির্জনতাই পছন্দ করি। ওই কারণেই আমি ইচ্ছে করে অফারটা লুফে নিয়েছি। তোদের চিন্তার কিছু নেই, আমি ওখান থেকে তোদের সাথে যোগাযোগ রাখবো। এরপর চলে এলো সেই প্রতীক্ষিত দিনটি। ট্রেনে উঠে বসে পড়লাম। তারপর ট্রেনটা যখন স্টেশন ছেড়ে দিল, তখন আমার মনে হলো যে আমার সবচেয়ে প্রিয় শহর, বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছু ছেড়ে চলে যাচ্ছে চিরকালের জন্য। কতক্ষণ যে ট্রেনটা আমাকে নিয়ে চললো কে জানে। ট্রেনের জানলার বাইরে দ্রুত সরে যাচ্ছিল চেনা দৃশ্যগুলো। আমার মনে হচ্ছিল আমি যেন এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশ করছি। অন্ধকার গাঢ় হতেই ক্লান্তিতে আমি চোখ বুজলাম। সারা দিনের একঘেয়ে ছন্দময় শব্দ আচ্ছন্নয় থাকার পর ভোরের দিকে উত্তরবঙ্গের স্নিগ্ধ বাতাস যখন আমার নাকে লাগলো,
তখন একটা অজানা রোমাঞ্চ শরীর শিহরিত হয়ে উঠল। বিকেলে একটা ছোট্ট স্টেশনে যখন আমি নামলাম, রোদের তেজ তখন ম্লান হয়ে এসছে। চারপাশটা বড্ড চুপচাপ। কলকাতার সেই হইচই বা চিৎকারও সেখানে নেই। স্টেশন থেকে বেরিয়ে আমি দেখলাম একটা মফস্বল শহরের ছোট্ট বাজার। কিন্তু অদ্ভুত ব্যাপার, সূর্য ডোবার আগে কেন যেন মানুষজন ঘরে ফেরার তাড়া অনুভব করছে। আমি বাজারে এক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলতে পারেন সরকারি মানসিক স্বাস্থ্য কেন্দ্রটা ঠিক কোন দিকে? ওহো, ওই পাগলা গারদের কথা বলছেন তো? ওটা এখান থেকে আরো মাইল 3 দূরে। রাস্তা ভালো না বাবা, বড্ড নির্জন এলাকা। আমি একটু অবাক হয়ে হাসলাম। পাগলা গারদ? ওটা তো মানসিক হাসপাতাল। লোকটি বিরক্তির সুরে বলল, আমাদের কাছে ওটা পাগলা গারদ, তবে এখন সেই আর জাঁকজমক নেই। কেন যাচ্ছেন সেখানে? রাত হয়ে এসছে, এখন ওদিকে যাওয়া ভালো না। আমি সে কথায় কান দিলাম না। ব্যাগটা কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর রাস্তাটা আরো সরু হয়ে গেল। দুপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়। বিকেলের ম্লান আলো যখন মিলিয়ে গিয়ে নীলচে অন্ধকার নামছে, চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের শব্দ নিজেই কানে পাচ্ছে। কিছুটা হাঁটার পর আমি ভাবলাম একটা রিক্সা পেলে ভালো হতো। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা টুকটাক শব্দ ভেসে এলো। দেখলাম একটা পুরোনো আমলের রিক্সা ধীর গতিতে এগিয়ে আসছে। আমি হাত তুলে রিক্সাটা থামালাম। ও দাদা, যাবেন ওই হাসপাতাল অবধি? রিক্সাওয়ালা লোকটা বেশ বৃদ্ধ, পরনে একটা মলিন গামছা জড়ানো। সে আমার দিকে একবার অপলক দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ল। আমি উঠে বসার পর রিক্সাটা তুলতে তুলতে চলতে শুরু করলো। খুচখুচে কালো পিচের রাস্তাটা ক্রমশ মাটির রাস্তায় মিশে গেল। যাওয়ার পথে রিক্সাওয়ালা খসখসে গলায় হঠাৎ বলে উঠল, বাবু মশাই ওইখানে কাজে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, কেন? জায়গাটা কিন্তু সুবিধার নয়। সরকার থেকে ওইটাকে খাতায় কলমে পরিত্যক্ত বলে ঘোষণা করেছিল অনেক দিন আগে। কেউ বলে ওটা বন্ধ, কেউ বলে ওটা ভুতুড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি জানেন? লোকে বলে এখনও নাকি মাঝে মধ্যে রাত্রিতে ওইখান থেকে কান্নার আওয়াজ আসে। আর কিছু বিচিত্র রোগী সেখানে নাকি এখনও চিকিৎসা করাতে আসে। তারা কোথা থেকে আসে, কোথায় যায়, কেউ জানে না। আমি মনে মনে হাসলাম। গ্রামের সহজ সরল মানুষগুলোর এই এক দোষ, সব কিছুতেই অলৌকিক গন্ধ খুঁজে পায়। আমি গম্ভীর গলায় বললাম, আমি ডাক্তার, বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করি, গল্প নিয়ে নয়। আপনি চলুন তো। রিক্সাওয়ালার কথা বাড়ল না। অন্ধকার আরো ঘন হলো। দূরে দেখা যাচ্ছিল এক বিশাল প্রাচীর অট্টালিকার আবছা অবয়ব। ঝোপঝাড়ের আড়ালে দাঁড়িয়ে থাকা সেই জীর্ণ ইমারতটা যেন আমার অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলছিল। দূরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল। আমি বুঝতে পারলাম আমি নিজের গন্তব্যের একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। অন্ধকার যখন জমাট বেঁধে কালো পাথরের মতো হয়ে গেছে, ঠিক তখন জীর্ণ লোহার ফটক সামনে রিক্সাটা থামলো। মরিচা ধরা গেটটা খোলার সময় যে তীব্র আর্তনাদ করে উঠলো, তা আমার সিঁদড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে আমি যখন হাসপাতালের সীমানায় পা রাখলাম, এক অদ্ভুত গন্ধে আমার নাক কুঁচকে এলো। পুরোনো দেওয়ালে জমা শ্যাওলা স্যাঁতস্যাঁতে ভাব, ধুলো আর কড়া ফিনাইল মেশানো এক ভ্যাপসা গন্ধ, যা হাসপাতালের ছেঁড়া গন্ধের চেয়ে অনেক বেশি ভারী আর রহস্যময়। হাসপাতালের মূল ভবনের বারান্দায় অল্প পরে একটা বাল্ব টিম করে জ্বলছে। চারিদিকে এমন এক নিস্তব্ধতা যা কানে তালা লাগিয়ে দেয়। আমি এগিয়ে গিয়ে মিস্টার অবিনাশ সামন্তের দেখা পেলাম। মানুষটা বেশ বয়স্ক, ফ্যাকাশে চামড়া আর
কোটরগত চোখ। আমাকে তিনি দেখে যেন একটু অবাকই হলেন। অবিনাশবাবু আমাকে নিয়ে চললেন কোয়ার্টারের দিকে। করিডোর দিয়ে হাঁটার সময় আমার মনে হলো চারপাশের ঘরগুলো থেকে অসংখ্য অদৃশ্য চোখ আমাকে দেখছে। মাঝে মাঝে লোহার শিক দেওয়া জানলার ওপাশ থেকে খসখস শব্দ ভেসে আসছিল, যেন কোনো অশরীরী ছায়া দেওয়াল ঘেঁষে সরে গেল। অবিনাশবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, একটা পুরনো কাঠের দরজার দিকে আঙুল দেখিয়ে বললেন, ডাক্তারবাবু, এই আপনার থাকার জায়গা। তবে একটা কথা বলে রাখি, এই জায়গাটা বাইরের দুনিয়ার মতো নয়। এখানে রাতের নিয়ম আলাদা। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ অ্যাটেন্ডেন্ট ফিসফিস করে বলে উঠল, ডাক্তারবাবু, এ বড় অলক্ষণে জায়গা। দিনের বেলা কাজ করবেন ঠিক আছে, কিন্তু রাতে সাবধান। বিশেষ করে করিডোরের শেষ ওই 11 নম্বর রুমটার দিকে ভুলেও পা বাড়াবেন না। ওখানে কেউ রাত কাটাতে পারে না। যারা চেষ্টা করেছে তারা কেউ আর স্বাভাবিক হয়ে ফেরেনি। আমি একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, আমি বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেত বা অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস করি না। ঘরটা হয়তো পুরনো বলে লোকমুখে এমন কথা রটে গেছে। অবিনাশবাবু আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে অনেক কিছু শুরু হয় সুমিতবাবু। 11 নম্বর রুমে একসময় এমন এক রোগী ছিল যার কথা কোনো মেডিকেল বইতে লেখা নেই। আপনি নতুন এসেছেন, তাই সাবধান করা আমাদের কর্তব্য। রাতে ঘরের দরজা ভেতর থেকে ভালো করে আটকে রাখবেন। আর যদি মাঝরাতে করিডোরে কোনো চুটি ঘষ্টানোর শব্দ শোনেন, তবে ভুলেও জানলা দিয়ে বাইরে উঠি দেবেন না। কথাগুলো বলে তারা চলে গেলেন। আমি নিজের ঘরে ঢুকে ব্যাগটা রাখলাম। ঘরের দেওয়ালগুলো দেখি চুনকাম খসে পড়ছে। একটা ছোট্ট জানলা আছে, যেখান দিয়ে বাইরের জঙ্গল আর হাসপাতালের সেই পরিত্যক্ত 11 নম্বর রুমটা দেখা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সেই অদ্ভুত নীরবতা যেন কথা বলতে শুরু করলো। আমি বিছানায় শুয়ে ঘুমোতে পারছিলাম না। ঠিক রাত 12টার পর আমার ঘরের দরজার ওপাশে করিডোরে খুব হালকা একটা শব্দ শোনা গেল। কেউ একজন যেন অত্যন্ত ধীর পায়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। শব্দটা ঠিক 11 নম্বর রুমের দিকে থেকেই আসছে। আমার মনে হলো রিক্সাওয়ালা আর অবিনাশবাবুর কথাগুলো হয়তো নিছক কল্পনা নয়। এই প্রাচীন অট্টালিকার প্রতিটা ইটের নিচে কোনো এক বিভৎস ইতিহাস চাপা পড়ে আছে, যা প্রতি রাতে জেগে ওঠে। আমি উঠে জানলার কাছে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলোয় কুয়াশাচ্ছন্ন হাসপাতালের প্রাঙ্গণটা যেন সাদা কাফনে ঢাকা কোনো মরদেহের মতো পড়ে আছে। ঠিক তখনই আমি দেখলাম 11 নম্বর রুমের জানলার কাঁচের পাশে একটা মোমবাতি শিখার মতো ক্ষীণ আলো নড়াচড়া করছে। অথচ হাসপাতালের কর্তৃপক্ষ বলেছিল ওই রুমটা বহু বছর ধরে তালা বন্ধ। আমি নিজের অজান্তেই দরজার দিকে হাত বাড়ালাম। মনের ভিতরে এক অদ্ভুত কৌতূহল আর অজানা ভয় লড়াই করছিল। ভাবছিলাম আমি কি যাবোই নিষিদ্ধ ঘরের রহস্যভেদ করতে, নাকি প্রথম রাতেই অদ্ভুত সাবধান মেনে নিজেকে বন্দি করে রাখবো। এই তোলাচল আমাকে স্থিরভাবে থাকতে দিল না। অবিনাশবাবু আর সেই বৃদ্ধ কর্মী কথাগুলো মাথার ভেতর হাতুড়ির মতো পিটছিল, কিন্তু আমার যুক্তিবাদী মন কিছুতেই মানতে চাইছিল না যে একটা বন্ধ ঘরের ভেতর থেকে আলো দেখা যেতে পারে। কৌতূহল যখন ভয়ের সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আমি হাত বাড়িয়ে দরজার পাল্লাটা সামান্য ফাঁক করলাম। বাইরের করিডোরটা এখন খুটখুটে অন্ধকার। সেই টিমটিমে প্ল্যানটা কখন নিভে গেছে জানি না। করিডোরের শেষ প্রান্তে সেই 11 নম্বর ঘুর। যতবার আমি এই ঘরের কথা ভাবছি, আমার বুকে তুপ্পুকুনি বেড়ে যাচ্ছে। হঠাৎ সেই খসখস শব্দটা আবার ফিরে এলো। এবার শব্দটা অনেক স্পষ্ট। মনে হচ্ছে কেউ একজন ভারী কিছু মেঝের ওপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি টর্চটা হাতে নিয়ে পা টিপে টিপে করিডোরের দিকে গেলাম।
চারিদিকে সেই উৎকট ফিনাইল আর পচা শ্যাওলার গন্ধ যেন আরো তীব্র হয়েছে। 11 নম্বর ঘরের সামনে যখন পৌঁছালাম, দেখলাম দরজার নিচের ফাঁক দিয়ে সেই ম্লান আলোর আভাটা বাইরে চুইয়ে পড়ছে। আমি হাত বাড়িয়ে দরজার হাতলটা ধরলাম। মূর্ছে ধরা হাতলটা হিমশীতল। ঠিক তখনই আমার কানের খুব কাছে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, যাবেন না ডাক্তার বাবু, ফিরে যান। আমি চমকে পিছে ফিরলাম, কিন্তু কেউ নেই। সুদীর্ঘ করিডোরের শূন্যতা। আমি মনের জোর সঞ্চয় করে দরজার মৃদু ধাক্কা দিলাম। অবাক কাণ্ড, তালা বন্ধ থাকার কথা থাকলেও দরজাটা সামান্য শব্দ করে খুলে গেল। ভেতরে ধুলো আর মাকড়সা জালের সাম্রাজ্য। ঘরের মাঝখানে একটা ভাঙা লোহার খাট, আর তার উপর একটা মোমবাতি জ্বলছে। কিন্তু ঘরে কোনো মানুষ নেই। আমি ঘরের ভেতরে পা রাখতেই হঠাৎ হাওয়া ছাড়াই দরাম করে দরজাটা বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা চিরে শুরু হলো সেই শব্দ। প্রথমে মনে হয়েছিল খুব নিচু স্বরে কেউ কাঁদছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেই কান্না বদলে গেল এক নারকীয় অট্টহাসিতে। কোনো মেয়ের কণ্ঠস্বর তীক্ষ্ণ, কর্কশ এবং বীভৎস। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক বুক জ্বালা নিষ্ঠুরতা। মনে হচ্ছে শব্দটা ঘরের দেয়ালগুলো থেকে চুঁয়ে পড়ছে। আমি কানে আঙুল দিয়ে মেঝেতে বসে পড়লাম, কিন্তু সেই হাসি থামার কোনো লক্ষণ নেই। সেই অট্টহাসি যেন আমার মস্তিষ্কের কোষে কোষে আঘাত করছিল। হাসির তোরে ঘরের আসবাবপত্রগুলো কাঁপতে শুরু করলো। মোমবাতির শিখাটা নীল হয়ে নাচতে লাগলো। হাসির ফাঁকে ফাঁকে একটা অস্ফুট আর্তনাদ শুনতে পেলাম। ওরা আমায় যেতে দেয়নি সুমিত, ওরা আমায় যেতে দেয়নি। আমার নাম এই অশরীরী আত্মা জানলে কি করে? ভয়ে আমার শরীর পাথর হয়ে গিয়েছিল। টর্চে আলোটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম জানলার কাঁচের ওপর রক্তবর্ণে এক জোড়া হাতের ছাপ। অট্টহাসিটা এখন আরো তীব্র হয়ে আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন অদৃশ্য হাতে আমার গলা টিপে ধরার চেষ্টা করছে। আমি মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম, কিন্তু এটা যেন বাইরে থেকে কেউ পাথর দিয়ে আটকে রেখেছে। সেই বীভৎস হাসিটা ঘরের ছাদ থেকে নেমে আসছে বলে মনে হচ্ছে। ভোরের আলো ফুটতে তখন অনেক দেরি। আমি বুঝতে পারলাম স্থানীয় লোকেদের কথা মিথ্যে ছিল না। এই 11 নম্বর ঘরটা আসলে একটা নরকের প্রবেশদ্বার। সেই মেয়েটির নিষ্ঠুর অট্টহাসি যেন এক অভিশাপের মতো বাতাসের প্রতিটা অণুতে মিশে আছে, যা ভোরে সূর্য না ওঠা পর্যন্ত এই বন্ধ ঘর থেকে মুক্তি পাবে না। আমি জ্ঞান হারানোর ঠিক আগে অনুভব করলাম অন্ধকার থেকে একটা ফ্যাকাশে হাত আমার কাঁধের ওপর এসে হাত রাখল। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম নিজের ঘরের বিছানায়। জানলা দিয়ে আসা ভোরের এক চিলতে রোদ আমার মুখে এসে পড়েছে। সারা শরীর পাথরের মতো ভারী হয়ে আছে, আর গলার কাছে এক অদ্ভুত অস্বস্তি। কাল রাতে সেই নারকীয় অট্টহাসি আর ফ্যাকাশে হাতের স্পর্শ কি তবে স্বপ্ন ছিল? কিন্তু জামার হাতায় লেগে থাকা 11 নম্বর ঘরে সেই পুরনো ধুলো আর কালচে দাগগুলো বলছিল অন্য কথা। দরজায় টোকা পড়ার শব্দে আমি ধরফর করে উঠে বসলাম। দেখলাম ট্রে হাতে দাঁড়িয়ে আছেন হাসপাতালের সব থেকে বয়স্ক নার্স যমুনা দেবী। তার মুখটা কুচকানো চামড়ায় ঢাকা, চোখে এক গভীর বিষণ্ণতা। তিনি আমার অবস্থান দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। চায়ের কাপটা টেবিলের ওপর রাখতে রাখতে খুব নিচু স্বরে বললেন, কাল রাতে আপনি ওইদিকে গিয়েছিলেন তাই না ডাক্তারবাবু? সবাই বারণ করেছিল, তবুও শুনলেন না। এই হাসপাতালের দেওয়ালগুলোরও কান আছে,
ওরা নতুন মানুষ দেখলে টেনে নিয়ে যেতে চায়। আমি ঘামতে ঘামতে জিজ্ঞেস করলাম, যমুনা দেবী ওই 11 নম্বর রুমে আসলে কে ছিল? সেই মেয়েটা আমার নাম জানলো কি করে? আর 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 ওই অট্টহাসি, ওটা কি মানুষের হতে পারে? যমুনা দেবী একটা চেয়ার টেনে আমার সামনে বসলেন। জানলা দিয়ে বাইরে সেই পরিত্যক্ত রেড করিডোরের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন এক হারিম করা কাহিনী। মেয়েটার নাম ছিল ঈশা সেন। আজ থেকে প্রায় 15-20 বছর আগেকার কথা। উত্তরবঙ্গের এক নামকরা ডাক্তার পরিবারের মেয়ে সে। দেখতে যেমন সুন্দরী, পড়াশোনাতেও তেমনই মেধাবী। মেয়েটি ছিল শান্ত স্বভাবের, তার মা বাবার চোখের মণি। কিন্তু কোনো এক অজানা কারণে ঈশা একদিন হঠাৎ বদলে যেতে শুরু করলো। একা একা কথা বলা, অন্ধকার ঘরে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। ওর মা বাবা ভেবেছিলেন হয়তো পড়াশোনার চাপেই এরকম হচ্ছে, কিন্তু তারা বুঝতে পারেননি যে ঈশার মনের ভিতরে কোনো এক আদিম অন্ধকার দানা বাঁধছে। যমুনা দেবী একটু থামলেন, তার গলাটা যেন ভয়ে বুঝে এলো। তারপর আবার বললেন, এক বর্ষণমুখর রাতে ঈশাদের পাড়ার লোকজন তাদের বাড়ি থেকে এক বীভৎস চিৎকার শুনতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ যখন সদর দরজা ভেঙে ভিতরে ঢোকে, সেই দৃশ্য দেখার জন্য তারা প্রস্তুতই ছিলেন না একটুও। ড্রয়িং রুমের মেঝে রক্তে ভেসে যাচ্ছে যেন একটি কসাইখানা, আর সেই রক্তের মাঝে দাঁড়িয়ে আছে ঈশা। তার সাদা কামিজটা রক্তে ভিজে সপসপে হয়ে গেছে, হাতে ধরা তার নিজের বাবা ও মায়ের কাটা মুন্ডু দুটো। কিন্তু জানেন ডাক্তারবাবু, সব থেকে ভয়ানক কি ছিল? ঈশার মুখখানা। এত বড় একটা কাণ্ড ঘটিয়েও তার মুখে ছিল এক নিষ্পাপ শিশু সুলভ হাসি। সে যেন অন্য এক জগতের ঘোরে ছিল। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। যমুনা দেবী বলতে থাকলেন, আদালত তাকে উন্মাদ ঘোষণা করে এই পাগলাগারদে পাঠিয়ে দেয়। তাকে রাখা হয়েছিল এই করিডোরের শেষ প্রান্তে 11 নম্বর ঘরে। কিন্তু এখানে এসেও তার তাণ্ডব থামেনি। মাঝরাতে সে সেই একই রকম অট্টহাসি হাসত, যা শুনলে হাসপাতালের সুস্থ মানুষেরাও পাগল হয়ে যেত। ডাক্তার আর নার্সরা রাতে এই রেড করিডোরে ঢুকতে সাহস পেতেন না। কেউ কেউ আবার বলতো তাকে নাকি রাতে করিডোরে ছায়ার মতো ঘুরে বেড়াতে দেখা যায়। একদিন সকালে দেখা গেল 11 নম্বর ঘরের লোহার শিকের সাথে নিজের শাড়ি পেঁচিয়ে ঈশা আত্মহত্যা করেছে। কিন্তু মরার আগে সে দেওয়ালে নিজের রক্ত দিয়ে লিখে গিয়েছিল, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যমুনা দেবীর কথা শেষ হতেই আমার ঘরের দরজাটা হঠাৎ করে একটু কেঁপে উঠল। বাইরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ঈশা কাউকে ছাড়ে না ডাক্তারবাবু। ও এখন এই হাসপাতালের অংশ হয়ে গেছে। আপনি ওর ঘরে গিয়েছিলেন, ওর গোপন কথা শুনে ফেলেছেন। এখন থেকে প্রতি রাতে এই হাসি আপনার পিছু নেবে। আমি জানলা দিয়ে তাকালাম। দিনের আলোতেও সেই 11 নম্বর ঘরের জানলাটা যেন কোনো এক গম্ভীর অন্ধকারের মতো হাঁ করে তাকিয়ে আছে। আমার মনে হলো ঈশা সেন মরে গেলেও মরেনি, সে শুধু তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে। যমুনা দেবীর মুখে ঈশা সেনের সেই ভয়াবহ কাহিনী শোনার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছিল। প্রতিটা মুহূর্ত মনে হতো হাসপাতালের করিডোর দিয়ে কেউ একজন অদৃশ্য পায়ে হেঁটে বেড়াচ্ছে। ডিউটির ফাঁকে ফাঁকে যখনই করিডোর দিয়ে যেতাম, সেই 11 নম্বর ঘরের দিকে তাকাতে সাহসী কুলোতো না। মনে হতো বন্ধ দরজার ওপার থেকে
একজনের রক্তবর্ণ চোখ আমার উপর নজর রাখছে। 3 সাতেক পরের কথা। ঘড়িতে তখন রাত প্রায় 1:30। হাসপাতালের চারপাশ নিঝুম, কেবল বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। আমি আমার ছোট্ট কেবিনে বসে পুরনো কিছু পেশেন্ট ফাইল আর রিপোর্ট দেখছিলাম। টেবিলে রাখা ল্যাম্পের আলোয় অক্ষরের ওপর চোখ বোলাতে বোলাতে কখন যে ক্লান্তিতে আমার চোখ পাতা বুঝে এসছে টেরই পাইনি। হঠাৎ একটা শব্দে আমার তন্দ্রা টুটে গেল। অত্যন্ত মৃদু কিন্তু ছন্দময় একটা শব্দ। কেউ যেন নখ দিয়ে কাঠের দরজায় টোকা দিচ্ছে। আমি ধরফর করে উঠে বসলাম। গলার কাছে একটা দলা পাকানো আতঙ্ক দলা পাকিয়ে এলো। কেবিনের টিমটিমে ল্যাম্পের আলোয় দেখলাম দরজার ছায়াটা মেঝের উপর স্থির হয়ে আছে। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো কোনো নার্স জরুরি দরকার এসছে, অথবা কোনো অ্যাটেন্ডেন্ট। কাঁপা গলায় ডাকলাম, কে? বাইরে কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ সব চুপচাপ। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু আবার সেই শব্দ। আমি চেয়ার ছেড়ে উঠে ধীর পায়ে দরজার দিকে গোলাম। হাতলটা ধরার আগে একবার ইতস্তত করলাম, তারপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে দরজাটা টেনে খুললাম। করিডোরের নিচে অন্ধকারে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হলো। আমার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, পরনে হাসপাতালের সাধারণ সাদা রঙের রোগীর পোশাক, কিন্তু সেই পোশাকে লেগে আছে শুকনো রক্তের গাঢ় খয়েরি ছাপ। তার গায়ের রং অস্বাভাবিক পাণ্ডুর, যেন কোনো মৃতদেহের ফ্যাকাশে শরীর। কোটরাগত দুটি চোখ স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখের মণিতে কোনো জীবনের চিহ্ন নেই, শুধু এক অতল শূন্যতা। আর সব থেকে বিভীষিকাময় হলো তার ঠোঁট। সেই রক্তমাখা ঠোঁটে ঝুলে আছে এক নিষ্ঠুর অস্বাভাবিক হাসি, যা যমুনা দেবীর বর্ণিত সেই শিশুসুলভ কিন্তু পৈশাচিক হাসির কথা মনে করিয়ে দিচ্ছিল। আমার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল, মুখ দিয়ে কথা বেরোলো না। মেয়েটি এক কদম এগিয়ে এলো। তার নড়াচড়ায় কোনো শব্দ নেই, যেন বাতাসের উপর দিয়ে ভেসে এলো সে। তার শীতল নিঃশ্বাস আমার মুখে লাগলো। তারপর সে খুব নিচু স্বরে একদম আমার কানের কাছে ফিসফিস করে বলল, ডাক্তার, তুমি এসেছ। আমি জানতাম তুমি ঠিক আসবে। তার গলার স্বরটা ছিল বউ 11 নম্বর ঘরে সে হাসির মতো কর্কশ, যা আমার কানের পর্দায় তীরের মতো বিঁধল। সে অমানবিক হাসির রেশ আমার করিডোরে প্রতিধ্বনি হতে শুরু করলো। মেয়েটি তার একটি হিমশীতল হাত আর আমার কাঁধের উপর রাখল। আমি অনুভব করলাম সেই হাতের স্পর্শে আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে যাচ্ছে। সে আবার বলল, সবাই আমায় ছেড়ে চলে গিয়েছিল সুমিত, কিন্তু তুমি তো যাবে না, তাই না? চলো, চলো আমার সাথে। 11 নম্বর ঘরে আমার বাবা মা অপেক্ষা করছে। আমাদের সাথে যোগ দেবে তো? বলতে বলতেই তার হাতের মুঠো আমার কাঁধের ওপর শক্ত হতে শুরু করলো। সেই পাণ্ডুর মুখে অট্টহাসি ক্রমশ বড় হতে লাগলো, আর আমার চোখের সামনে করিডোরের দেয়ালগুলো যেন রক্তে ভিজতে শুরু করলো। আমি বুঝতে পারলাম ঈশা সেন আমাকে তার জগতে চিরকালের জন্য আমন্ত্রণ জানাতে চলে এসেছে। ঈশা সেনের সেই বরফ শীতল হাতের স্পর্শে আমার সারা শরীর অবশ হয়ে এসেছিল। তার রক্তমাখা ঠোঁটে সেই পৈশাচিক হাসি আর 11 নম্বর ঘরে চলো বলার ভঙ্গিটা আমার মস্তিষ্কে শিরা উপশিরায় বিষের মতো ছড়িয়ে পড়েছিল। আমি কোনো মতে সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে এক ঝটকায় দরজাটা বন্ধ করতে গেলাম, কিন্তু অবাক কাণ্ড, হাতল ছোঁয়ার আগেই এক ঝলক হিমেল হাওয়া আমার মুখের ওপর দিয়ে বয়ে গেল এবং চোখের পলকে করিডোরটা ফাঁকা হয়ে গেল। সেখানে কেউ নেই,
কোনো ছায়া নেই, কোনো পদশব্দ নেই। যেন একটু আগে দাঁড়িয়ে থাকা সেই রক্তাক্ত মেয়েটি বাতাসের কোনো এক অভিশপ্ত মায়া ছিল। আমি দ্রুত দরজা বন্ধ করে ছিটকানি তুলে দিলাম। সারা রাত আমি কেবিনের কোনায় জবুথবু হয়ে বসে রইলাম। কানে বাজছিল সেই অট্টহাসি আর করিডোরের সেই নিস্তব্ধতা। পরদিন সকালে বিধ্বস্ত অবস্থায় যখন মেন গেটের দিকে যাচ্ছিলাম, তখন দেখা হলো হাসপাতালের মাঝবয়সী ডোম হরেন কাকার সঙ্গে। হরেন কাকা অনেক দিন ধরেই হাসপাতালের মর্গের দেখাশোনা করে। তার দুই চোখ সবসময় লালচে হয়ে থাকে, হাতে একটা আধপোড়া বিড়ি। আমাকে দেখে সে একটু কুঁকড়ে গেল, তারপর এদিক ওদিক তাকিয়ে সতর্ক চোখে আমার কাছে এগিয়ে এলো। ডাক্তারবাবু, আপনার মুখটা বড্ড শুকিয়ে গেছে। কাল রাতেও কি উৎপাত হয়েছিল? সে ফিসফিস করে জিজ্ঞেস করলো। আমি কোনো উত্তর দেওয়ার আগেই সে আবার বলতে শুরু করলো। সাবধানে থাকবেন বাবু। এই হাসপাতালের মাটিতে যে অভিশাপ লেগে আছে তা সহজে মেটার নয়। আপনি জানেন কি না জানি না, কিন্তু গত কয়েকদিন ধরে মর্গের ভেতরে যা ঘটছে তা মানুষের সাধ্যের বাইরে। আমি কৌতূহলী হয়ে তাকাতেই হরেন কাকা বিড়িতে একটা লম্বা টান দিয়ে বলল, মর্গে রাখা লাশগুলো কালো তো। দুটো লাশ পরীক্ষা করতে গিয়ে দেখলাম সেগুলোর বুক আর পিঠে কেউ ছিঁড়ে খেয়েছে। কাঁচা মাংস খাওয়ার মতো ক্ষত। শুধু তাই নয়, গলার নালীগুলো এমনভাবে উপড়ে নেওয়া হয়েছে যেন কোনো বুনো পশু আক্রমণ করেছে। পুলিশকে বলা হয়েছে শেয়াল বা কুকুরের কাজ, কিন্তু আমরা জানি ডাক্তারবাবু, লোহার গ্রিল দেওয়া মর্গের ভেতরে শেয়াল ঢোকা অসম্ভব। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। হরেন কাকা আরও কাছে এগিয়ে এসে তার ফিসফিসে গলায় স্বরে আরও কমিয়ে দিল। ওটা পশু নয় বাবু, ওটা সেই খিদের জ্বালা। ডাইনিটা মরে গিয়েও শান্তি পায়নি। রক্ত আর কাঁচা মাংসর লোভে ওটা মাঝরাতে ঘুরে বেড়ায়। আপনি তো নতুন, তাই জানেন না। আমাবস্যার রাতে এশা যখন 11 নম্বর ঘর থেকে বেরোয়, তখন গোটা রেড করিডোর মৃত্যুর গন্ধে ছড়ায়। ওই রাতে আমরা কেউ মর্গের দিকে পা বাড়াই না। ওইটা তখন ওর খাওয়ার সময়। হরেন কাকার কথা শুনে আমার চোখের সামনে আবার ভেসে উঠল ঈশার সেই ফ্যাকাশে মুখ আর রক্তমাখা ঠোঁট। মেয়েটি যে শুধু মানসিক রোগী ছিল তাই না, বরং তার ভেতরে যে কোনো আদিম পৈশাচিক সত্তা ভর করেছিল তা এখন আমার কাছে পরিষ্কার। মর্গে সেই আধ খাওয়া লাশগুলোর ছবি কল্পনা করে আমার বমি হতে চাইছিল। সেদিন বিকেলে সূর্য যখন দিগন্তের ওপারে ডুবে যাচ্ছিল, আমি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আঁতকে উঠলাম। আজ অমাবস্যা। হাসপাতালের প্রতিটি দেওয়ালে শ্যাওলাগুলো যেন আজ গাঢ় কালো হয়ে গেছে। অন্ধকার নামার সাথে সাথে আজ কি ভয়াবহতা অপেক্ষা করছে তা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার মনে হলো আজ রাতের সেই নির্জনতায় 11 নম্বর ঘরের দরজাটা আবার নিজে থেকে খুলে যাবে, আর ঈশা সেন তার অসম্পূর্ণ ভোজের সন্ধানে বেরিয়ে পড়বে। অমাবস্যার রাত মানেই যেন এক গভীর অন্ধকার হতে পারে। সেটা এই হাসপাতালের চত্বরে না এলে হয়তো কোনোদিন বিশ্বাসই করতাম না। জরুরি কিছু ফাইল গুছিয়ে আর মিস্টার অবিনাশ সামন্তর জন্য অপেক্ষা করতে করতে ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। করিডোরে টিমটিমে আলোগুলো আজ বারবার কাঁপছে, যেন কোনো এক অশুভ উপস্থিতিতে তারাও কুঁকড়ে যেতে চাইছে। যমুনা দেবী আর হরেন কাকার কথাগুলো বারবার আমার কানে বাজছিল। আজ রাতটা সাবধান, আজ রাত অন্য দিনের মতো সাধারণ নয়। কাজ শেষ করে যখন আমি কোয়ার্টারের দিকে ফিরতে শুরু করলাম, তখন সারা হাসপাতাল চত্বরে একটা গা ছমছমে নিস্তব্ধতা। বাতাসে যেন ভারী হয়ে জমে আছে। আমার ফেরার পথের ঠিক মাঝপথেই পড়ে সেই পুরনো মর্গ। দিনের বেলাতেও যে জায়গাটা এড়িয়ে চলতাম, আজ অমাবস্যার রাতে সেই পথ দিয়ে একা যাওয়ার কথা ভেবেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মর্গের কাছাকাছি আসতেই হঠাৎ থমকে দাঁড়ালাম।
একটা উৎকট গন্ধ নাকে এলো, কাঁচা রক্ত আর পচা মাংসের সেই উগ্র গন্ধ, যে অসহ্য। আমি দেখলাম মর্গের ভারী লোহার দরজাটা, যেটা সবসময় তালা বন্ধ থাকার কথা, সেটা এক ইঞ্চি খানেক ফাঁক হয়ে আছে। ভেতর থেকে কোনো আলো আসছে না, শুধু ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই মুহূর্তে এক বিচিত্র শব্দ আমার কানে এলো। চপ চপ ক্যাঁচ ক্যাঁচ করে। মনে হচ্ছে কেউ কোনো ভেজা কাপড় নিংড়াচ্ছে, কিংবা কোনো ধারালো দাঁত দিয়ে কাঁচা মাংস হাড় থেকে আলাদা করে ছিঁড়ে বের করছে। শব্দটা এতটাই বাস্তব আর ভয়ানক যে আমার জ্ঞান হারানোর উপক্রম হলো। যুক্তিবাদী সুমিতের মনে এক অদ্ভুত জেদ চাপল। আজ দেখতেই হবে এর পেছনে সত্যিটা কি। আমি পকেট থেকে ছোট্ট টর্চটা বের করলাম, কিন্তু জ্বালালাম না। খুব সন্তর্পণে নিজের শ্বাস প্রশ্বাস চেপে রেখে আমি মর্গের আধখোলা দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতরের দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। মর্গের এক কোণে, যেখানে স্ট্রেচারে নতুন লাশ রাখা ছিল, ঠিক তার নিচেই মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে সেই মেয়েটি, ঈশা সেন। তার দীর্ঘ কালো চুলগুলো পিঠের ওপর দিয়ে মাটিতে জড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছিল তার সাদা পোশাকটা এখন আর সাদা নেই, সেটা কালচে রক্তে মাখামাখি। সে হন্যে হয়ে কিছু একটা ছিঁড়ছে আর গোগ্রাসে গিলছে। মাঝে মাঝে তার গলা দিয়ে এক জান্তবু ঘর ঘরে আওয়াজ বেরোচ্ছে। আমি সাহসে ভর করে টর্চ আলোটা এক মুহূর্তের জন্য তার উপর ফেললাম। ঈশা ছিটকে ফিরে তাকালো। সেই দৃশ্য আমি মরার আগে পর্যন্ত ভুলব না। তার মুখটা পুরোটা রক্তে ভেজা, থুতনি বেয়ে টপ টপ করে কাঁচা রক্ত মেঝেতে পড়ছে। তার কোটারাগটো চোখের মণি দুটো আজ আগুনের মতো জ্বলছে। দাঁতের ফাঁকে মাংসের আঁশ আটকে আছে। আমার টর্চে আলো পড়তে সে এক বিভৎস হাসি দিয়ে উঠল। সেই এক হাসি যা 11 নম্বর ঘর থেকে আসতো। সে তার রক্তমাখা হাত দুটো সামনের দিকে বাড়িয়ে কোন এক হিংস্র পশুর মতো আমার দিকে তেড়ে এলো। আমি টর্চ ফেলে দিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে পিছনের দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে অনুভব করলাম আমার পেছনের বাতাসটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সেই হাসিটা এখন আর একদম ঘাড়ের কাছে। করিডোরের দেওয়ালে দেওয়ালে তার প্রতিধ্বনি বাজছে। কোথায় যাবে সুমিত? আমার খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। পালানোর ক্ষমতাটুকুও যেন আমার শরীর থেকে কেউ শুষে নিয়েছে। টর্চটা মাটিতে পড়ে গিয়ে কোনাকুনিভাবে আলো পড়ছিল মর্গের সেই বিভৎস দৃশ্যপটের ওপর। আমি দেখলাম মর্গের স্ট্রেচারের ওপর রাখা ছিল সেই সদ্য মৃতদেহটি, যা বিকেলে আনা হয়েছিল। কিন্তু দেহটি আর চাদরে ঢাকা নেই। ঈশা সেন সেই লাশের ওপর ঝুঁকে পড়ে দুই হাতে টেনে টেনে খুবলে বের করছে মাংসের দলা। হাড় মরমর করা সেই পৈশাচিক শব্দে ঘরের নিস্তব্ধতা খান হয়ে যাচ্ছে। কোনো মানুষ যেভাবে কাঁচা মাংস আর চামড়া দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে পারে, তা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। রক্তে ভেসে যাচ্ছে মর্গের স্যাঁতস্যাঁতে মেঝে। ঈশার সাদা ধবধবে হাত দুটো এখন কোনোই পর্যন্ত গাঢ় লাল রক্তে মাখামাখি। সে যেন কোনো ক্ষুধার্ত নেকড়ে। সে বহু মাস পর শিকার পেয়েছে। হঠাৎ চিবিয়ে খাওয়া সেই বিভৎস শব্দটা থেমে গেল। ঈশা ধীরে ধীরে তার মাথাটা উঁচু করল। অবিন্যস্ত চুলে ঢাকা তার মুখটা যখন আলোর রেখায় এলো, আমার সিদ্ধারা দিয়ে বরফ শীতল একটা স্রোত বয়ে গেল। ঈশার ঠোঁটের কোণ থেকে ঝুলে আছে মাংসের একটা তন্তু। থুতনি বেয়ে অবিরাম রক্ত চুঁয়ে পড়ছে তার বুকের ওপর। তার চোখের মণি দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, বরং সেখানে এক আদিম হিংস্রতা আর অতিপ্রাকৃত উজ্জ্বলতা খেলা করছে। ঈশা সুমিতের দিকে তাকিয়ে তার রক্তমাখা দাঁতগুলো বের করে এক পৈশাচিক হাসি আসলো। তারপর পুরো মর্গ কাঁপিয়ে ফেটে পড়লো সেই হাসিতে, যে হাসি আমি 11 নম্বর ঘরের বন্ধ দরজার আড়াল থেকে শুনতে অভ্যস্ত ছিলাম।
সেই উচ্চকিত উন্মাদ হাসির প্রতিধ্বনি করিডোরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে দ্বিগুণ হয়ে আসতে লাগলো। ঈশা কোনো কথা বলল না, শুধু তার নখ দিয়ে মেঝের ওপর এক বিভীষিকাময় আঁচড় কাটলো আর ঝড়ের গতিতে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে রোমগুলো খাড়া হয়ে গেছে। ঈশার মুখ থেকে বের হওয়া সেই পচা রক্তের গন্ধ এখন তার নিঃশ্বাসের খুব কাছে। আতঙ্কে আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না, কিন্তু যখন সে দেখলো ঈশা তার দিকে একটা থাবা বাড়ালো, তখন তার অবশ হয়ে যাওয়া শরীর হঠাৎ করেই এক আদিম প্রাণশক্তি ফিরে পেল। বাঁচাও, কেউ আছো? এক বুক ফাটা চিৎকার দিয়ে আমি পুনরায় পিছনের দিকে ঘুরে দৌড়াতে শুরু করলাম। করিডোরে পিচ্ছিল শ্যাওলা আর টিমটিমে আলোর মধ্যে দিয়ে সে ছুটছে, আর তার পেছনে শোনা যাচ্ছে নখের খসখস শব্দ আর সেই রক্ত জল করা অট্টহাসি। মনে হচ্ছে বাতাসটাও যেন ঈশার হুকুমে আমাকে আটকে দিতে চাইছে। গেটের কাছাকাছি পৌঁছতেই আমি অনুভব করলাম একটা হাড়হিম করা ঠান্ডা হাত আর তার শার্টের পিছনের অংশটা চাপটে ধরল। সর্বশক্তি দিয়ে হ্যাঁচকা টান মেরে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম এবং হাসপাতালের মরচে ধরা লোহার ফটক টপকে বাইরের অন্ধকারে ঝাঁপ দিলাম। পিছনে তখনও বাজছে, পালাবে কোথায় সুমিত? আমার খিদেতে মেটেনি। পরদিন ভোরে শহরতলির এক সরকারি হাসপাতালে গেটের সামনে আমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। আমার জামা কাপড়ে কাদা আর লোনা ঘামের ভেজা, চোখ মুখে এক অবর্ণীয় আতঙ্কের ছাপ। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমি কেবল বিড়বিড় করছিলাম, 11 নম্বর রুম, ও আসছে, ও মাংস খাচ্ছে। কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সেই পাগলাগারদে পুলিশ পাঠায়, কিন্তু তার গিয়ে দেখে মর্গ ফাঁকা। শুধু মেঝেতে জমাট বাঁধা রক্তের কালচে ছোপ আর দেওয়ালে একজোড়া নারী হাতের নখের গভীর আঁচড়। ঈশা সেনের কোনো চিহ্ন সেখানে ছিল না, এমনকি 11 নম্বর ঘরের তালাও ছিল অটুট। সেই ঘটনার পর সেই হাসপাতালকে স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। লোকমুখে রটে যায় অমাবস্যার রাত আজও সেই জঙ্গল ঘেরা ভাঙাচোরা বাড়িটা থেকে এক অদ্ভুত অট্টহাসি ভেসে আসে। আমি আজ সুস্থ, কিন্তু স্বাভাবিক নয়। আজ যখন বাইরে মেঘ করে বা অন্ধকার নামে, তখন নিজের ঘরের সব দরজা-জানলা বন্ধ করে দিতে ইচ্ছা করে। রাতের নিস্তব্ধতা আমি স্পষ্ট শুনতে পাই আমার জানলার কাঁচের ওপাশে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে। আর দূর থেকে বাতাসকে শব্দকে ছাপিয়ে ভেসে আসছে সেই চিরচেনা পৈশাচিক শব্দ, রুম নম্বর 11 সে বিভীষিকাময় হাসি। এক মনে সুমিত্রের স্ত্রী কথাগুলো শুনছিল, এবার সব শুনে শিউরে উঠে বলল, উফ, কি ভয়ঙ্কর! তোমার জীবনে যে এরম ঘটনা ঘটেছিল আমি স্বপ্নেও ভাবতেও পারিনি। এখানেই আজকে আমাদের গল্প শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি এরকম আরও গল্প চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।